আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রিসার্চ মেথোডোলজি এই রিসার্চ মেথোডোলজি ভিত্তিক যে অথর ওয়ার্কশপ আমরা ধারাবাহিকভাবে করছি। প্রতি মঙ্গলবারে এবং শুক্রবারে আমরা এই ওয়ার্কশপটি সেশন করার চেষ্টা করি। আজকে হচ্ছে ডাটা কালেকশন টুল নিয়ে আমরা কথা বলবো। আগের সেশনগুলোতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলো আপনাদেরকে রেকর্ড দেওয়া হয়েছে, আশা করি স্মরণে আছে বা খেয়াল আছে। তারপর আমি সংক্ষেপে একটু রিভিউ করি। সেটি হচ্ছে যে কিভাবে আমরা টাইটেল থেকে নিয়ে শুরু করে অ্যাবস্ট্রাক্ট বা ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে লিটারেচার রিভিউ, কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক লিখবো, লিটারেচার রিভিউ করবো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কম বেশি কথা বলেছি এবং আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে বা এরকম ডিটেলসে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ডাটা কালেকশন করার টুল নিয়ে কথা বলবো। খুব সহজ ভাষায় বা খুব সিম্পল ওয়েতে অনেক এই কঠিন কিছু বোঝানো দরকার। রিসার্চ শিখতে হলে আমরা বাস্তবে যে বিষয়গুলোর সাথে আমরা পরিচিত ওই বিষয়গুলো দিয়ে আমরা এই রিসার্চের পরিভাষাগুলো এবং কনসেপ্ট বোঝার চেষ্টা করব। শুরুতেই আপনাদেরকে একটি মেশিন বা টুল আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং যদি জিজ্ঞাসা করি যে এই টুল আমাদের কি কাজে আসে, কেন এই টুল দিয়ে আমরা কি বুঝি, যে রোগীর কি প্রবলেম, তাহলে রোগীর সমস্যা নির্ণয় বোঝার জন্য আমাদের টুল টুল দেখলে আমরা বুঝতে পারি এটা কোন জাতীয় রোগী বা কোন ধরনের রোগী, কোন রোগীর এই টুলের দরকার হয়, এটা আমরা বুঝতে পারছি খুব সহজে। একইভাবে এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এই রোগীর কি প্রয়োজন। এই যে একটি টুল আমরা দেখতে পাচ্ছি, তো এই টুল অ্যাকচুয়ালি কোন জাতীয় রোগীর এটা দরকার হয়। আমরা জানি যে যখন কারো ডেঙ্গু হয় বা এমন কোন ডিজিজ হয় যে ডিজিজে ব্লাড নিয়ে ডায়াগনোসিস করতে হয়, তাহলে আমরা এই সিরিঞ্জ দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে রোগীর অবস্থা কি বা রোগী কোন ধরনের পেশেন্টকে এইটা দিয়ে করতে হচ্ছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে টুল দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটার প্রবলেম কি। এটাও একটা টুল যেটা দিয়ে আমরা বুঝি যে আসলে এটা এখানে ইউরিন টেস্ট করা হচ্ছে, আর ইউরিন টেস্ট যার ইনফেকশন হয় অথবা ধরেন এমন কোন ডিজিজ হলো যে ডিজিজে ইউরিনের প্রয়োজন হয়, তাহলে ওই টাইপের ডিজিজের জন্য এই টুলটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা যদি চিন্তা করি বা বোঝার চেষ্টা করি যে টুল দেখে আমরা গেস করতে পারি, অনুমান করতে পারি যে এটা প্রবলেমটা কি, কি জাতীয় প্রবলেম। যেমন ধরুন একজনের অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে, এখন কিন্তু তার আমরা ইউরিন টেস্ট করব না, তাহলে তার ইউরিন টেস্টের প্রয়োজন নাই। যদি কারো হাত ভেঙে যায় বা কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এই মেশিনের প্রয়োজন হয়। তাহলে আমরা মেশিন দেখে বুঝি যে কি জাতীয় প্রবলেম। এই এক্সাম্পলটা কেন বললাম? এই জন্য বললাম যে প্রবলেমের সাথে টুলের একটি সম্পর্ক রয়েছে, পেশেন্টের প্রবলেমের সাথে টুলের একটি সম্পর্ক রয়েছে। তাহলে এই টুলস গুলো দিয়ে ডাটা কালেকশন করা হয়, এরপরে অ্যানালাইসিস করে ডক্টর সিদ্ধান্ত নেন যে পেশেন্টের কি প্রবলেম হয়েছে, প্রবলেমকে তিনি চিহ্নিত করেন এবং একটি সিস্টেমে তিনি ট্রিটমেন্ট করেন। তাহলে ওই সিস্টেম উদ্ঘাটন করার জন্য বা সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার জন্য একজন ডক্টর এই টুল দিয়ে ডাটা কালেকশন করেন। কারো হয়তো বা ব্লাডের ডাটা কালেকশন, ব্লাড দিয়ে ডাটা কালেকশন করেন, বিভিন্ন ভাবে ইউরিন নিয়ে করেন, তারপর হচ্ছে শরীরের কোনো একটি নির্দিষ্ট জায়গায় এক্স রে মেশিন দিয়ে করেন। এখন আমরা একটা রিসার্চ কোশ্চেনিয়ার পড়বো। এটা একটা কোশ্চেনিয়ার, নর্মালি কোশ্চেনিয়ার গুলো অ্যাপেন্ডিক্সে দেওয়া থাকে। আমি আপনাদেরকে আর্টিকেল ওপেন করে কোশ্চেনিয়ার দেখাবো। তার আগে আমি শুধু কোশ্চেনিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কোশ্চেনিয়ারের মধ্যে ডেমোগ্রাফিক ইনফরমেশন সেকশন 1 এ, সেকশন 2 তে টিচার্স এন্ড প্যারেন্টস সাপোর্ট লেখা আছে। এরপরে সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেকশন 6 রিডিং ইন্টারেস্ট, রিডিং প্রেফারেন্স। সেকশন 5 এ বলা হচ্ছে মোটিভেশন, এন্ড সেকশন 6 হচ্ছে লাইব্রেরি ইউজ এঙ্গেজমেন্ট। তাহলে এই টুল দেখে, এই ইনস্ট্রুমেন্ট দেখে, ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা এই রিসার্চের প্রসঙ্গ কি, কি নিয়ে রিসার্চ কনসার্ন, তারপর হচ্ছে বিষয়বস্তু কি, কাদের কাছ থেকে ডাটা কালেকশন করা হচ্ছে। যদি আমি আপনাদেরকে বলি যে এটা কোন শ্রেণীর পার্টিসিপেন্ট বা কোন শ্রেণীর স্যাম্পল বা কাদের কাছ থেকে, কোন পিপুলের কাছ থেকে ডাটা কালেক্ট করা হচ্ছে, আপনি
ডেমোগ্রাফিক ইনফরমেশন দেখলে বুঝতে পারবেন যে এটা কাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। বয়স, ক্লাস এবং নাম লিখতে বলা হচ্ছে, তার মানে কোন একটা এডুকেশন গ্রুপ থেকে এই ডাটা কালেক্ট করা হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে রিডিং নিয়ে ব্যাপার স্যাপার, রিডিং এবং মোটিভেশন এবং লাইব্রেরি ইউজ। তার মানে হচ্ছে এটা লাইব্রেরির ইউজারদের মোটিভেশন বা রিডিং প্রেফারেন্স নিয়ে এই রিসার্চটি করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা রিভার্স মোডে এবার চিন্তা করি যে আমরা কোয়েশ্চেনিয়ার দেখে যেমন রিসার্চ প্রবলেমটা বুঝতে পারি, রিসার্চের ইস্যুটা বুঝতে পারি, একইভাবে আমরা হচ্ছে রিসার্চের প্রবলেম দেখেও কিন্তু আমরা কোয়েশ্চেনিয়ার তৈরি করতে পারি। রিসার্চের প্রবলেম কোয়েশ্চেনিয়ার কেমন হবে বা ডাটা কালেকশন টুলটা কেমন হবে সেটা আমাদেরকে অনুমান করতে সাহায্য করে। এখন অনুমান যে করব বা একজন গবেষক যে চিন্তা ভাবনা করবেন যে আমার কোশ্চেনিয়ারটি কেমন হবে, সেটার জন্য আমি আপনাদেরকে প্রথমে একটি আর্টিকেল ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। যে আর্টিকেল থেকে আমি কোশ্চেনিয়ারটি স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়েছি, সেই আর্টিকেলটি হচ্ছে এটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে পারি। সাধারণত কোশ্চেনিয়ারের ব্যাপারে ধারণা থাকে রিসার্চ কোশ্চেন 1। আমি আবার বলছি আপনাদেরকে, রিসার্চ অবজেক্টিভ বা রিসার্চ কোশ্চেন থেকে আমরা কিছু ভেরিয়েবল পাই, যে ভেরিয়েবলকে আমরা আরো কোয়ান্টিফাই করার জন্য কোশ্চেনিয়ার তৈরি করি। রিসার্চ অবজেক্টিভ থেকে আমরা ভেরিয়েবলস গুলো বুঝতে পারি, এরপরে সেই ভেরিয়েবলস গুলোকে আমরা কোয়ান্টিফাই করি কোশ্চেনিয়ারের মাধ্যমে। তাহলে রিসার্চ কোশ্চেনের মেইন পারপাসটা কি ছিল? দি ফার্স্ট রিসার্চ কোশ্চেন ওয়াজ টু এক্সামিন whether there is statistically significant relationship between students motivation। তাহলে আমার স্টুডেন্টস মোটিভেশন হচ্ছে মেইন ভেরিয়েবল অফ ইন্টারেস্ট। তাহলে স্টুডেন্টস মোটিভেশন আমাদের কোশ্চেনিয়ারের মধ্যে ছিল। রিডিং ইন্টারেস্ট এটাও আমাদের কোশ্চেনিয়ারের মধ্যে ছিল, যেটি আপনাদেরকে এইমাত্র দেখিয়েছি। এঙ্গেজমেন্ট এটিও ছিল। তাহলে রিডিং ইন্টারেস্ট, মোটিভেশন এবং এঙ্গেজমেন্ট, এই স্কেল বা এই টুলগুলো কোশ্চেনিয়ারের মধ্যে ছিল কিনা আমরা এবার কোশ্চেনিয়ারের নিচের দিকে অ্যাপেন্ডিক্স যাই। আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি এবং এখানে দেখছি যে আমরা রিডিং ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, রিডিং প্রেফারেন্স দেখতে পাচ্ছি যেগুলো আমার কোশ্চেনের মধ্যে আছে, মোটিভেশন দেখতে পাচ্ছি, লাইব্রেরি ইউজ এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে কোশ্চেনিয়ার বা টুল ডিজাইন করার ক্ষেত্রে আমাকে কি হেল্প করে? রিসার্চ কোশ্চেনের মধ্যে ভেরিয়েবল গুলো আমাকে হেল্প করে। এখন আমি যদি এমন ভাবে রিসার্চ কোশ্চেনটি লিখি যার মধ্যে কোনো ভেরিয়েবল সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে আমি আলটিমেটলি কোশ্চেনিয়ার তৈরি করতে পারবো না। আমি আবার বলছি, যদি আমি এমন ভাবে কোশ্চেনিয়ার ওয়ার্ডস সেন্টেন্স যদি আমি এমন ভাবে লিখি বা রিসার্চ অবজেক্টিভের ওয়ার্ড মানে সেন্টেন্সটা যদি আমি এমন ভাবে লিখি, রচনা করি, যার মধ্যে ভেরিয়েবলটা প্রস্ফুটিত হয় না, স্পষ্ট হয় না ভেরিয়েবল, তার আলটিমেট রেজাল্ট হবে কি? যে আমি কোশ্চেনিয়ার তৈরি করতে পারবো না। তাহলে কোশ্চেনিয়ার তৈরি করতে তখনই পারা যায় যখন রিসার্চ অবজেক্টিভের মধ্যে ভেরিয়েবলটি সুস্পষ্টভাবে দেখা যায় বা চিহ্নিত করা যায়। তাহলে যারা কোশ্চেনিয়ার বা সার্ভে কোশ্চেনিয়ার তৈরি করতে পারছি না, তার মানে আমার আলটিমেট সমস্যা হচ্ছে কোথায়? আলটিমেট সমস্যা হচ্ছে রিসার্চ অবজেক্টিভে ভেরিয়েবল গুলো সুস্পষ্ট না। তাহলে এর জন্য আপনি কি করবেন? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কি হবে সেটা নিয়ে ভাববেন। এটা হলো আগের স্টেপ। তাহলে কোশ্চেনিয়ারের আগের স্টেপ আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবলস অফ ইন্টারেস্ট। ভেরিয়েবলস অফ ইন্টারেস্টের আগের ধাপটা কি? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা চিন্তা করি তাহলে কোশ্চেনিয়ার তৈরি করা সহজ হবে। কোশ্চেনিয়ার যদি তৈরি করতে না পারি তাহলে কি হবে? আমি ডাটা কালেকশন করতে পারবো না। ডাটা কালেকশন করতে না পারলে কি হবে? আমি অ্যানালাইসিস করতে পারবো না। যদি অ্যানালাইসিস করতে না পারি তাহলে কি হবে? আমি কনক্লুশন লিখতে পারবো না, আমি রিকমেন্ডেশন লিখতে পারবো না, আমি এই আর্টিকেলে কি ইমপ্লিকেশন দেখাতে চাচ্ছি, যে অডিয়েন্সকে আমি কোনো একটি মেসেজ দিতে চাচ্ছি, সেটা আমি পারবো না। তার মানে হচ্ছে আমি যদি ডাটা ড্রিভেন বা ডাটার উপর ভিত্তি করে কোনো কিছু বলতে চাই, তাহলে আমাকে টুল লাগবে, যে টুল দিয়ে আমি প্রকৃত ডাটা কালেকশন করব এবং অ্যানালাইসিস করব। এখন প্রশ্ন হচ্ছে, অ্যানালাইসিস করার জন্য আমাকে, যেমন ধরুন আমরা অনেক সময় ব্লাড দেই ডক্টরকে না, আমি আবার আপনাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি এতক্ষণ যা বললাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? কাইন্ডলি একটু যদি থাকে একটু বলবেন, নিঃসংকোচে বলবেন।
ধরুন আমি আপনাদেরকে একটা সিরিজ দেখিয়েছি, ওই সিরিজ দিয়ে আমরা যখন পেশেন্ট হিসেবে ডক্টরের সামনে যাই, নার্স যেখানে স্যাম্পল নেওয়া হয়, ব্লাডের স্যাম্পল নেওয়া হয়, সেখানে যখন যাই, অনেক সময় ব্লাড নিতে শুরু করলে আমরা বলি যে ও ব্যথা লাগছে, একটু ব্লাড কম করে নিলে হয় না? তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে না, আমরা ঠিক ওই পরিমাণ নেব যেটা আমরা ল্যাবে টেস্ট করতে বা প্যাথোলজিক্যাল টেস্ট করতে আমরা যতটুকু স্যাম্পল নিতে হয় ঠিক অতটুকু স্যাম্পল নেব, যতটুকু ব্লাড নিতে হয় ঠিক ততটুকু নিব। তার মানে হচ্ছে কালেকশনের সময় যিনি কালেক্ট করছেন তার মাথায় কি থাকে যে আমি কি অ্যানালাইসিস করব। তাহলে অ্যানালাইসিস করার জন্য আমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যানালাইসিস করার প্ল্যানটা আগে থাকতে হবে। অ্যানালাইসিস করার প্ল্যান আগে মাথায় রেখে তারপরে হচ্ছে আমাকে কালেক্ট করতে হবে। অ্যানালাইসিস করার প্ল্যান মাথায় রেখে আমাকে ডাটা কালেক্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাকে টুল রেডি করতে হবে। আবার টুল রেডি করতে যদি আমি পারতে হয় তাহলে আমাকে ভেরিয়েবলস অফ ইন্টারেস্ট আমার জানতে হবে, রিসার্চ কোয়েশ্চেন জানতে হবে। কমপক্ষে 4-5টা জিনিস আমাকে আগে থেকেই জানতে হবে এবং সেট করতে হবে, এর জন্য আমাকে পড়তে হবে। যে একটি স্যাম্পল আর্টিকেল তো পড়তেই হবে, এছাড়া আমাকে বিষয়টা জানতে হবে। আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বলেছি যে এটা আপনাকে পড়তে হবে। বিশেষ করে এই যে ডাটা অ্যানালাইসিসের ধরন কি হবে, মানে ডাটা অ্যানালাইসিসের ধরনের উপর ভিত্তি করে টুল কেমন হবে, এর উপর একটা চার্ট আছে, যে চার্টটা আমি আপনাদেরকে দিয়েছি। সেই চার্টে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন নাকি দেখা যাচ্ছে না? ও, স্ক্রিন শেয়ার। এই টেবিলটি খুবই গুরুত্বপূর্ণ। এই টেবিল কিভাবে আপনি পড়বেন, এটি হচ্ছে জুলি পালান্তের একটি বই। আমি এটা হচ্ছে 100। আচ্ছা, এই পিডিএফ এর 139 নাম্বার পৃষ্ঠায় পাওয়া যাবে। এটি আমি আপনাদেরকে দিয়ে দেবো। বইয়ের কভারটি আপনাদেরকে দেখাচ্ছি, এসপিএসএস সার্ভাইভাল ম্যানুয়াল। এসপিএসএস সার্ভাইভাল ম্যানুয়াল, রিটেন বাই জুলি পালান্ট, বিখ্যাত একজন লেখক। আপনি এই বইটি 139 পৃষ্ঠায় আপনি পাবেন। 139। খুব ইফেক্টিভ একটি চার্ট, যে চার্ট দিয়ে আপনি সহজে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই টেবিলের কলামগুলো একটু দেখুন। পারপাস, এক্সাম্পল অফ কোয়েশ্চেন, প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক অল্টারনেটিভ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এসেনশিয়াল ফিচার্স। আমি এখানে আপনাদেরকে তিনটি জিনিস, কয়েকটি ইয়ার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। যেগুলো আপনারা দেখবেন সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো। আমি বলবো যে পারপাস, এক্সাম্পল অফ কোয়েশ্চেন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ফিচার্স কি হবে, 1 2 3 4। তাহলে এই চারটি বিষয় আপনাদেরকে মনোযোগী হতে হবে, চারটি বিষয়ের ব্যাপারে। পারপাস মানে কি, আমি অ্যাকচুয়ালি কি করব, এই ডাটা অ্যানালাইসিস করার সময় আমি কি করব, এক্সপ্লোরিং রিলেশনশিপ। আমি যেই রিসার্চ কোয়েশ্চেনটি এখানে দেয়া আছে এই কলামে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন জেন্ডার এন্ড ড্রপ আউট রেটস ফ্রম থেরাপি, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন জেন্ডার এন্ড ড্রপ আউট রেটস ফ্রম থেরাপি। ভালো, এটা হয়তো আপনাদের জন্য বুঝতে একটু অসুবিধা হবে। আমি আর্টিকেলটা ওপেন করি, যে আর্টিকেল আপনাদেরকে ডাউনলোড করে আপনাদেরকে দিয়েছি, সেই আর্টিকেলটি ওপেন করি। এই আর্টিকেলের অ্যানালাইসিস পার্টের রিসার্চ কোয়েশ্চেনটা আমি ওপেন করি। দ্য মেইন অবজেক্টিভ, এই সেন্টেন্সটা আমরা পড়ি। আচ্ছা, দেখেন, the main purpose of the first research question was to examine whether there is a statistical significant relationship। তাহলে এখানে একটা রিলেশনশিপ শব্দ থাকার কারণে, রিসার্চ কোয়েশ্চেনের মধ্যে রিলেশনশিপ শব্দটি থাকার কারণে আমি বুঝতে পারলাম যেখানে আমি রিলেশনশিপ দেখব। আচ্ছা, বিটুইন স্টুডেন্টস মোটিভেশন ফর লাইব্রেরি ইউজ, রিডিং ইন্টারেস্ট, টিচার প্যারেন্ট সাপোর্ট এন্ড দেয়ার এঙ্গেজমেন্ট ইন লাইব্রেরি ইউজ। এখানে রিলেশনশিপের সাথে আমাকে দেখতে হবে যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে। তাহলে আমি আবার স্লাইডে যাচ্ছি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা দেখেন, নাম্বার দেখেন। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম্বার হচ্ছে
ওয়ান ক্যাটাগরিক্যাল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম্বার হচ্ছে ওয়ান ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের কথা বলা হচ্ছে এখানে। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা কি, যে ইয়েস নো এই টাইপের ভেরিয়েবল। তাহলে আমি তো আপনাদেরকে রিসার্চ কোশ্চেন, আমি তো আপনাদেরকে কোশ্চেনিয়ার দেখিয়েছি, সেই কোশ্চেনিয়ার দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। কোশ্চেনিয়ার কিন্তু ক্যাটাগরিক্যাল না, বরং এখানে কিন্তু লিকার্ট স্কেলে 1 থেকে 5-এর মধ্যে, এখানে 1 থেকে 5-এর মধ্যে রেটিং নিয়ে এই ডাটা কালেকশন করা হয়েছে। আচ্ছা, যেহেতু এটি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না, সুতরাং আমার জন্য কোন অ্যানালাইসিসটি প্রযোজ্য, অ্যানালাইসিসের নাম এখানে দেয়া আছে কাই স্কোয়ার। তাহলে আমরা কাই স্কোয়ার করতে পারি যদি সেটি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয়। আনফরচুনেটলি এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নয়, সেহেতু কাই স্কোয়ার প্রযোজ্য না। আমি একটু নিচের দিকে যাই, এখানে দুইটি অ্যানালাইসিসের কথা দেখা যাচ্ছে, পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন, আর এটা হচ্ছে স্পিয়ারম্যানস র্যাঙ্ক অর্ডার কোরিলেশন। এখানে কি, এখানে হচ্ছে টু কন্টিনিউয়াস ভেরিয়েবল, দুইটি কন্টিনিউয়াস ভেরিয়েবল লাগবে আমার, দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এবং এক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই। অথচ আমার এই লাইব্রেরি রিসার্চে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখক কি করেছে, লেখক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে কি করেছে দেখুন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু অ্যানালাইসিস আপনাদেরকে নিয়ে যাচ্ছি। রিসার্চ কোয়েশ্চেন 1, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, যখন আমি দেখবো যে কোনো কিছুর ইম্প্যাক্ট কোনো কিছুর উপরে পড়ে বা কোনো কিছু অন্য কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়, বিষয়টা যদি এরকম হয়, তার মানে এখানে একটি ডিপেন্ডেন্ট এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকছে। তাহলে আমি আপনাদেরকে আবার বইতে নিয়ে যাই। ভেরিয়েবলের ধরন অনুযায়ী আমি এখনো কোনো 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 স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের নাম আমি এখনো খুঁজে পাচ্ছি না, বিকজ আমার ভেরিয়েবলের ধরন। তাহলে এই যে চার্ট আপনাকে কিভাবে গাইড করবে, যে এই চার্ট আপনাকে দেখবে গাইড করবে এইভাবে যে আপনি কি করছেন, এইরকম অ্যানালাইসিস করতে বা এরকম বিশ্লেষণ করতে গেলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা কত, সেটার ক্যারেক্টারিস্টিক কেমন, ফিচার, এসেনশিয়াল ফিচার্স। এসেনশিয়াল ফিচার্স মানে হচ্ছে এই অ্যানালাইসিসের কি কি অবশ্যম্ভাবী বা কি কি বৈশিষ্ট্য থাকে। তাহলে আমরা কিছুই পাচ্ছি না, না পাওয়ার কারণে আমরা হচ্ছে এক্সপ্লোরিং রিলেশনশিপ, কম্পেয়ারিং গ্রুপস, এবং আমাদের যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সুতরাং আমরা দেখবো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে কি ধরনের অ্যানালাইসিস হয়। রিলেশনশিপ দেখুন, এই যে রিলেশনশিপ বলা ছিল এখানে, রিলেশনশিপ কলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং হচ্ছে সেট অফ টু অর মোর কন্টিনিউয়াস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2 বা 2 এর অধিক, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা একটা হবে, বাট সেটা হবে কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে বৈশিষ্ট্যটা কন্টিনিউয়াস হবে, তারপর হচ্ছে ক্যাটাগরিক্যাল হবে না, এই বিষয়টার সাথে কি জড়িত, মানে এরকম যদি হয় তাহলে রিসার্চ কোশ্চেনের ধরনটা কি হয়। রিসার্চ কোশ্চেনের ধরনটা হচ্ছে এই রিসার্চ কোশ্চেনটা যদি আপনি পড়েন, স্ক্রিনশট নিয়ে রাখেন, এই রিসার্চ কোশ্চেনটি যদি পড়েন এবং আর্টিকেলটা যদি পড়েন, তাহলে আপনি দেখবেন যে সেখানে লিখে আছে এই ভেরিয়েবলের সংখ্যা এখানে লিখা আছে, আর ভেরিয়েবলের সংখ্যার সাথে মাল্টিপল রিগ্রেশন লিখা আছে এখানে, মাল্টিপল রিগ্রেশন। তাহলে এই চার্ট আমাকে গাইড করছে যে রিসার্চ কোশ্চেন, ভেরিয়েবলের সংখ্যা এবং ধরন, প্লাস আমি জানতে পারতেছি এটা কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হবে, মাল্টিপল রিগ্রেশন হচ্ছে এই চার্ট আমাকে গাইড করছে। এবার আমি আর্টিকেল ওপেন করি এবং আর্টিকেল ওপেন করার পরে আপনি যদি এখানে এই সেন্টেন্সটি পড়েন, তাহলে আপনি দেখবেন যে এই সেন্টেন্সটা ওই রিসার্চ কোশ্চেনের সাথে মিলে গিয়েছে এবং এই মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস ওয়াজ ক্যারিড আউট, এই সেন্টেন্সটা আমরা পড়ি যে এই রিসার্চে এই মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস ওয়াজ ক্যারিড আউট, মানে এখানে সম্পন্ন করা হয়েছে ইউজিং দিস 3 ভেরিয়েবলস, 3টি ভেরিয়েবলের সমন্বয়ে এই মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসটি কন্ডাক্ট করা হয়েছে অ্যাজ প্রেডিক্টরস অফ স্টুডেন্টস। তাহলে হচ্ছে স্টুডেন্টসের যে
প্রেডিক্টরস সবসময় হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিছু পরিভাষাতে এমন থাকবে যে এটা আপনি রিসার্চে লিটারেচার পড়তে পড়তে আপনি অভ্যস্ত হবেন এবং আরো ডিপে জানতে পারবেন, বাদ বাকি আপনি প্রশ্ন করেও জানতে পারেন। আচ্ছা, প্রেডিক্টরস মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে তিনটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে। তাহলে তিনটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে যেটা আমার ওই চার্টের সাথে মিলে যাচ্ছে, এবং একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে সেটা ওই চার্টের সাথে মিলে যাচ্ছে। তো আমরা কি বুঝলাম? আমরা দেখতে পেলাম যে ওই চার্ট আমাদেরকে বুঝতে সাহায্য করে যে রিসার্চ কোশ্চেন এমন হলে, ভেরিয়েবলের ধরন এমন হলে তাহলে আমি কিরকম ডাটা পাবো এবং কোন অ্যানালাইসিস আমি করব। এরপরে হচ্ছে ওই বইটি আমার আরো ডিটেলস হেল্প করবে যে আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিভাবে রান করব, কোশ্চেনিয়ার দিয়ে যে ডাটাতে পাবো সেই ডাটা আমার কিভাবে করব। আচ্ছা, তাহলে আমি যদি সামারি করি, সামারি হচ্ছে এই যে আমরা ডাটা কালেকশন করতে হবে। আমাদের ডাটা কালেকশন করলে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারবো। কালেকশনের আগে আমাদেরকে টুল তৈরি করতে হবে, যে টুল আমাকে ডাটা কালেকশন করতে সাহায্য করবে। ঠিক যেমন আমরা দেখলাম যে ক্লিনিকে এই জাতীয় টুল দিয়ে ডাটা কালেকশন করা হয়। এবং এই বিষয়ে আমি শুরুতে বলেছি, যারা প্রথম অংশটা মিস করেছেন আপনারা কাইন্ডলি আজকের এই ক্লাসের প্রথম 10 মিনিটের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে ডাটার ধরনটা কি, ডাটা কালেকশনটা কি। আমরা অনেক সময় মনে করি যে লাইব্রেরিতে গিয়ে বই পড়ছি আর বই পড়ার নামে হচ্ছে ডাটা কালেকশন। আসলে বই পড়লে ডাটা কালেকশন হয় না, বই পড়লে জ্ঞান হয়। তো ডাটা কালেকশন জন্য আমাদেরকে টুল তৈরি করতে হবে, যে টুল দিয়ে আমরা ডাটা কালেকশন করব। আর এই টুল তৈরি করার আগে অবশ্যই আমাদেরকে রিসার্চ কোশ্চেন, ভেরিয়েবলস, তারপরে ওই ভেরিয়েবলস এর ধরনটা কি হবে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত বলার পরে কাইন্ডলি প্রশ্ন করবেন। আর জুলি বালান্টার ওই বইটা অবশ্যই অবশ্যই আমাদেরকে সংগ্রহে রাখবেন। আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে, যদি কেউ হার্ড কপি রাখেন সেটা সবচেয়ে ভালো হয়। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি, যে যার যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু প্রশ্ন করবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য, অংশগ্রহণ করার জন্য। যারা জয়েন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং বইটা আপনারা পড়বেন, এবং পরের সেশনে আমরা ডাটা কালেকশন করার পরে ডাটা যে এন্ট্রি দিতে হয় এবং হচ্ছে স্পেসিস অ্যানালাইসিস করতে হয়, আপনারা সেটা পর্যবেক্ষণ করবেন ইনশাআল্লাহ, আশা করি। আর ধারাবাহিকভাবে শুরুর দিকের সেশনগুলো যারা রিপিট করতে চান, আবার চলতে থাকবে। 7টি 8টি 10টি সেশন হওয়ার পরে আবার শুরু থেকে শুরু হবে ইনশাআল্লাহ, সাইকেলিক অর্ডারে চলতে থাকবে। তো এইভাবে অল্প অল্প করে আপনারা জয়েন করতে থাকলে আপনাদের মধ্যে আইডিয়া জেনারেট করবে ইনশাআল্লাহ, এবং আরো ভালো হবে। কন্টিনিউটি ইম্পর্টেন্ট। আপনারা জয়েন করতে থাকেন, শুনতে থাকেন, ইনশাআল্লাহ বিষয়গুলো সিম্পল হবে এবং আপনারা প্রশ্ন করতে পারবেন। তো আমি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি শেষ করব।